যেহেতু এখানে একটি স্মুথ মাসেল টিউমার হয়, ইউটেরাসটা বড় হয়, টিউমারটা বড় হয়, তারপরে হচ্ছে মায়োহাইপারপ্লাসিয়া হয়। একসময় কি হয় তোমার ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়ামের যে লাইনিং ইপিথেলিয়াম, এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, ঠিক আছে, এটা বড় হয়, সারফেস এরিয়া বড় হয়, ওখানে ভেনাস কনজেশন হয়, তারপরে কন্ট্রাকশনটা ইনঅ্যাডিকুয়েট হয়, বিভিন্ন কারণে মেনস্ট্রুয়েশন যখন শুরু হয় তারপর লং এবং এক্সেসিভ ব্লিডিং হয়, মেনোরেজিয়া হয়, যেটাকে আমরা বলছি এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং, সাইক্লিক এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং হুইচ ইজ এক্সেসিভ ইন অ্যামাউন্ট অ্যান্ড ডিউরেশন অর বোথ। ঠিক আছে, মেনোরেজিয়া যেটাকে আমরা বলছি, এই সমস্ত কারণে মেনোরেজিয়া হয়। এক নাম্বার বলা, কিন্তু ক্লিনিক্যাল ফিচার বলা হয় যে যদি বলে যে কি সিমটম নিয়ে আসে, 75% বলা হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকে। টিউমার থাকা মানে যে সিমটম দিবে এমন কিন্তু না। তাহলে আমরা কিভাবে ধরি, সে রুটিন একটা ইনভেস্টিগেশন করতে গেছে, আল্ট্রাসাউন্ড অথবা একটা কিছু করতে গেছে, সেখানে ধরা পড়ছে, তার মানে এই না যে তার এখন টিউমার হয়েছে এখনই অপারেশন করে ফেলতে হবে। ঠিক আছে, এই টিউমারটা নেচার হচ্ছে মোস্ট মানে ম্যাক্সিমাম বিনাইন, ম্যালিগনেন্সির চান্স খুবই কম, হয় না বললেই চলে, less than 1%, এবং এটা হচ্ছে তোমার নো সিমটম নো ট্রিটমেন্ট, জিনিসটা এমন, শুধু ফলো আপে রাখতে হবে। তাহলে টিউমারটা নিয়ে অত টেনশন নাই, কিন্তু কখন আমরা ট্রিটমেন্ট দিব, কখন সে সিমটম প্রডিউস করলো, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, কি কি সিমটম প্রডিউস করে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে একটা হচ্ছে প্রথমে সে সিমটোমেটিক ছিল, আমি তার বলা হচ্ছে যে 20% ওমেনেরই দেখা গেছে যে রিপ্রোডাক্টিভ এজে আমরা যদি একটা আল্ট্রাসাউন্ড করি দেখি যে টিউমার আছে, এটা এত কমন একটা টিউমার। হ্যাঁ, কিন্তু যখন আমার ক্লিনিক্যাল ফিচার পেশেন্ট সিমটম নিয়ে আসবে, তখন কি কি সিমটম নিয়ে আসতেছে, একটা হচ্ছে মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, তারপরে ইনফার্টিলিটি। ঠিক আছে, ডিসমেনোরিয়া ইউজুয়ালি হয় না, তোমরা ডিসমেনোরিয়াটা বলবা না, বললে সমস্যা, বলবো যে মেনোরেজিয়া, ইনফার্টিলিটি, লাম্প, পেলভিক প্রেসার। ঠিক আছে, তারপরে প্রেসার সিমটম গুলো নিয়ে আসবে, ফিলিং অফ হেভিনেস এবং ইনফার্টিলিটি নিয়ে আসতে পারে। বিভিন্ন সিমটম গুলো সে আস্তে আস্তে নিয়ে আসবে, এবং কোনটা থেকে কেন আসবে সেটা আমাদের জানতে হবে। আর ফাইব্রয়েডের ইউজুয়ালি যে ব্লিডিং হয়, মেনোরেজিয়া হয়, পেনলেস ব্লিডিং হয়, কিন্তু কিছু কিছু স্পেশাল কন্ডিশনে পেইন হয় ডিউরিং মেনস্ট্রুয়েশন, সেটাকে আমরা ডিসমেনোরিয়া বলি। সেই কন্ডিশন গুলো আলাদা, সেটা কিন্তু প্লেন ফাইব্রয়েডে কোনো পেইন হয় না। তোমাদের যে লেকচার খাতায় যেটা আছে, তোমরা যদি বলো সেখানে কিন্তু তোমাদের ধরবে, এক্সামিনার খুবই মাইন্ড করবে এবং এটা সে খুশি হবে না, তখনই তোমাদের ধরবে বলো তো কখন ফাইব্রয়েডে পেইন হয়, তখন তোমাদের ওই অ্যাসোসিয়েটেড কন্ডিশনে পেইন হয়, তখন সেটা বলতে হবে কোন কন্ডিশনে হচ্ছে। আমরা যে বললাম না যে অ্যাসোসিয়েটেড কন্ডিশন যদি এন্ডোমেট্রিওসিস থাকে সাথে, সেখানে হইতে পারে কারো যদি অ্যাসোসিয়েটেড পিআইডি থাকে, হ্যাঁ, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, সেখানে আমার পেইন হইতে পারে ডিসমেনোরিয়া, ওই কজের জন্য পেইন হচ্ছে, এটাকে বলা হচ্ছে কনজেস্টিভ ডিসমেনোরিয়া। আর একটা বলা হচ্ছে স্পাজমোটিক ডিসমেনোরিয়া, স্পাজমোটিক যেখানে হচ্ছে আমার একটা ক্লট পাস হচ্ছে, ইউটেরাস স্পাজম করছে, সেটা হচ্ছে ক্লটটা বের করার জন্য, এটাকে বলা হচ্ছে স্পাজমোটিক ডিসমেনোরিয়া। হ্যাঁ, দেখা যাচ্ছে ডিউরিং পাসেজ অফ ক্লট। আর একটা হচ্ছে একটা ফাইব্রয়েড আছে, সাবমিকাস ফাইব্রয়েড অথবা কর্নুয়াল রিজনে, ফেলোপিয়ান টিউবের যে কর্ণ আসছে, নিউট্রাসের যে কর্ণ আসছে না, ওখানে একটা টিউমার আছে, সেই টিউমারটাকে ইউটেরাস চাচ্ছে সাবমিকাস ফাইব্রয়েড তাকে বাইর করতে, মনে করছে যে সে কন্ট্রাকশন করে করে সে করে, সেখানে অনেক সময় পেইন হতে পারে। এগুলো হচ্ছে তোমার অ্যাসোসিয়েটেড কন্ডিশন যেখানে পেইন হয়, ইউজুয়ালি ফাইব্রয়েড পেইনলেস, ফাইব্রয়েডে যে মেনোরেজিয়া হয় সেটা কিন্তু ডিসমেনোরিয়া থাকে না, সাথে যদি আমার এই কন্ডিশন গুলো থাকে তখন আমি বলবো যে পেইন হবে। তাহলে এই জিনিসগুলো তোমাদের বলতে হবে, লেকচার খাতায় যদি থাকে ইম্পর্টেন্ট, এটা তুমি মার্কিং করে এটা মনে রাখবা, যদি সিমটম বলে সাথে সাথে বলে ফেলবে না মেনোরেজিয়া ডিসমেনোরিয়া। ঠিক আছে, আর মেট্রোরেজিয়া কখন হচ্ছে, এই যে বললাম যে সাবমিকাস ফাইব্রয়েড যদি হয়, ফাইব্রয়েডের টাইপ বলছিলাম তোমাদের, যে স্মুথ মাসেল টিউমার, তো এটা স্মুথ মাসেল লেয়ারের ভিতরেই থাকে, তারপরে আস্তে আস্তে গ্রো করে 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 কিছু বাইরের দিকে যায়, কিছু ভিতরের দিকে আসে, যেগুলো ভিতরে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির কাছে সেটাকে বলা হচ্ছে সাবমিকাস ভ্যারাইটি, যেটা বাইরের দিকে যাচ্ছে, হ্যাঁ, পেরিমেট্রিয়াম থেকে বাইরের দিকে সেটা সাবসেরাস ভ্যারাইটি, আর যেটা একদম স্মুথ মাসেলের ভিতরে থাকতেছে সেটাকে আমরা হচ্ছে ইন্ট্রামুরাল ফাইব্রয়েড বলছি। ঠিক
ঠিক আছে? তাহলে সাবমিউকাস ভ্যারাইটিতে মেইনলি সিমটম বেশি প্রডিউস করে, কারণ এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি টাচে থাকে, এখানেই তোমার মেইনলি সিমটম গুলো আসবে। ঠিক আছে? সারফেস এরিয়া বাড়বে, এবং যদি ইন্ট্রামুরাল ফাইব্রয়েড গুলো হয়, সারফেস অনেক বড় হলো, সারফেস এরিয়া বাড়লো, সেখানে হইতে পারে, কিন্তু সাবসেরাস ফাইব্রয়েড গুলোতে মেনোরেজিয়া হয় না, অ্যাসিমটোমেটিকই থাকে এটা, কারণ এটা বাইরের দিকে টিউমার, এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির পরে ওরকম সিমটম আসে না, সেখানে অন্য সিমটম গুলো আসবে, সেগুলো পরে বলবো। আচ্ছা, এখন মেট্রোরেজিয়া কেন হচ্ছে? মেট্রোরেজিয়া আমরা যে বললাম সাবমিউকাস ফাইব্রয়েড হলো, ইউটেরাস কন্ট্যাক্ট করে করে পলিপ আকারে এটাকে সে বের করে দিতে চাইলো, যখনই পলিপ হচ্ছে, পলিপ হয়ে যখন ইস্কেমিয়া হচ্ছে, তখনই নেক্রোসিস হচ্ছে, আলসারেশন হচ্ছে, হয়ে ওখান থেকে মেট্রোরেজিয়া হচ্ছে, ইরেগুলার ব্লিডিং হচ্ছে। মেট্রোরেজিয়া, মেনোরেজিয়া হচ্ছে তোমার এক্সেসিভ সাইক্লিক্যাল ব্লিডিং। ঠিক আছে? সাইক্লিক্যাল ব্লিডিং ডিউরিং মেনস্ট্রুয়েশন, মানে মেনস্ট্রুয়াল সাইক্লিক্যাল ব্লিডিং। আর যেটা মেট্রোরেজিয়া সেটা হচ্ছে ইরেগুলার অ্যাসাইক্লিক ব্লিডিং, যখন তখন হচ্ছে। এই যে ফাইব্রয়েডে একটা পলিপ হয়েছে, পলিপের সারফেস আলসারেশন হয়েছে, নেক্রোসিস হচ্ছে, যখন তখন এখান থেকে ব্লিডিং হচ্ছে, এটা কিন্তু ওই মেন্সের সময়ই হবে এমন না, সারা মাস ধরে তার একটু একটু করে ব্লিডিং হতে পারে, সেটাকে আমরা বলছি মেট্রোরেজিয়া। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমার সিমটম। তারপরে প্রেশার সিমটম, কখন প্রেশার সিমটম দিবে? আমাদের ইউটেরাসটা আমরা জানি যে 4 উইকস, প্যারাস যাদের তাদের ম্যাক্সিমাম 6 উইকস পর্যন্ত হতে পারে। ইউটেরাসের সাইজ 6 সেন্টিমিটার, ঠিক আছে, অথবা 6 উইকস অফ প্রেগনেন্সি, 4 উইকস অফ প্রেগনেন্সি, এতটুকু ইউটেরাসের সাইজ 4, ঠিক আছে, বোঝা গেছে? এখন যখনই কোনো টিউমার হচ্ছে মাইমা, তখন যদি এই যে বললাম যে ফাইব্রয়েড বড় হচ্ছে, মায়োহাইপারপ্লাসিয়া হচ্ছে, ইউটেরাসটা বড় হচ্ছে, যদি কোনো ইউটেরাস 14 উইকস এর বেশি হচ্ছে, তখনই তার কি সিমটম আসবে? 14 উইকস এর বেশি, 12 উইকস পর্যন্ত সে সিম্ফাইসিস পিভিস এর লেভেলে থাকে। যখনই 12 উইকস ক্রস করলো, তখনই কিন্তু আমি পার অ্যাবডোমেনে আস্তে আস্তে প্যালপেট করলে ফিল করা শুরু করব। 12 উইকস পর্যন্ত আমি কখনো মানে পার অ্যাবডোমেনে পাবো না, আমি পেটের পর হাত দিয়েও কিছু পাবো না, কিন্তু পিভি করলে বুঝতে পারবো। বায়োমিনাল এক্সামিনেশন যখন করব, তখন দেখবো যে ইউটেরাস 12 উইক সাইজ, একটা ইরেগুলার, তোমার হচ্ছে ফার্ম একটা নোডুলার একটা মাস পাবো। এই যে সমস্ত ফাইন্ডিংস গুলো আছে এক্সামিনেশনে, সেগুলো বলতেছি পরে, সেগুলো পাবো। আর যখনই 12 উইকস ক্রস করলো, তখন পেশেন্টের কমপ্লেইন থাকবে একটা, প্রথমে একটা হ্যাভিনেস কমপ্লেইন করবে, আর যে 12 উইকস ক্রস করে 14 উইকস হলো, তারপর থেকে যত হোক 14, 18, 20, 24, 28, তখনই পেশেন্টের লাম্প কমপ্লেইন থাকবে। ঠিক আছে? তাহলে সিরিয়ালি জিনিসগুলো বুঝে বুঝে সিমটম গুলো মনে রাখতে হবে তোমাদের। এগুলো হচ্ছে প্রেশার সিমটম এবং লাম্প, হেভিনেস আর প্রেশার সিমটম। যখনই তোমার এই যে মাইমা বড় হচ্ছে, তখনই সে পিছনের দিকে রেকটাম, সামনের দিকে ব্লাড আর ইউরেথ্রা, সে কিন্তু প্রেশার দিবে, দিয়ে পিছনে কনস্টিপেশন, সামনে রিটেনশন, এগুলো করতে পারে, ফ্রিকোয়েন্সি ডিসজুরিয়া, এগুলো আস্তে আস্তে করতে পারে, অথবা নিচের দিকে অবস্ট্রাকশন করে এগুলো ইডিমা ভেরিকোসিটি, এগুলো একদম অ্যাডভান্স বয়সী বড় হয়ে গেলে আস্তে আস্তে সিমটম গুলো আসতে পারে। আরেকটা হচ্ছে সে ইনফার্টাইল, সে যদি ম্যারিড হয়, তাহলে তার কিন্তু কমপ্লেইন থাকবে ইনফার্টিলিটি, সাবফার্টিলিটির হিস্ট্রি থাকবে। কেন সাবফার্টিলিটি হয়, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে আমাদের যদি কমপ্লিকেশন জানি যে সিমটম, এগুলোও কিন্তু সে সিমটম নিয়ে আসতে পারে। সে বলবে যে আমার বাচ্চা কাচ্চা হয় না। যদি সে ম্যারিড হয়, সে বলবে মাসিকে ব্লিডিং বেশি হচ্ছে, সেটা বুঝতেছে কিন্তু আসে না ডক্টরের কাছে। কিন্তু কখন আসবে সে ডক্টরের কাছে? যখন তার ইনফার্টাইল, সাবফার্টিলিটি বলছে আসবে যে আমার বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, মিড ট্রাইমেস্টারের দিকে আমার বাচ্চা নষ্ট হচ্ছে, অথবা বাচ্চা প্রেগনেন্সি আসতেছে না, অথবা তার প্রেগনেন্সি হয়েছে বাট অনেক পেইন, মিড ট্রাইমেস্টার 26, 28 উইকস এর দিকে সে পেইন নিয়ে আসতে পারে, সে পেইন, অনেক সময় ফাইব্রয়েড প্রেগনেন্সি আসলো কিন্তু ডিজেনারেশন হয়, ঠিক আছে, সেখানে রেড ডিজেনারেশন অফ প্রেগনেন্সি, ফাইব্রয়েড ইন প্রেগনেন্সি, সেখানে পেশেন্ট প্রেগনেন্সি উইথ ফাইব্রয়েড পেইন নিয়ে আসতে পারে। আর এছাড়া ম্যাল প্রেজেন্টেশন, প্রেগনেন্সি হয়েছে ফাইব্রয়েড সহ প্রেগনেন্সি, সবারই যে ইনফার্টিলিটি সাবফার্টিলিটি করবে তা কিন্তু না, বলা হচ্ছে 30% পেশেন্ট
তাহলে বাদ বাকি যাদের প্রেগন্যান্সি হচ্ছে ফাইব্রয়েড নিয়ে তাদের কমপ্লেইন গুলো আমি যেগুলো বললাম যে রিপিটেড অ্যাবর্শন হতে পারে, তারপরে হচ্ছে তার আইউজার হইতে পারে, ম্যাল প্রেজেন্টেশন হতে পারে, ঠিক আছে। এই তারপরে হচ্ছে এপিএস হতে পারে, তারপরে লেবারে গেলে আর প্রিটার্ম লেবার হয়ে গেল, অথবা লেবারে গেল পেশেন্ট অবস্ট্রাক্টেড লিভার, ফাইব্রয়েডটা একদম প্রেজেন্টিং পার্টের নিচে, হেড এঙ্গেজ হইতে দিল না, হেডটা ম্যাল প্রেজেন্টেশন, হাই হেড, এগুলো হলো, অথবা লেবারে থাকলেও যদি প্রেজেন্টিং পার্টের নিচে টিউমার থাকে অবস্ট্রাক্টেড লিভার, প্রলং লিভার, এগুলো করবে। এবং এপিএস হবে, ডিফেক্টিভ ইমপ্লান্টেশন হবে, এগুলোর কারণে তোমার প্লাসেন্টা সেপারেট হলো, প্রলং লিভার, অবস্ট্রাক্টেড লিভার, এই ফিচারগুলো আসবে। আইজিআর হবে, কারণ প্লাসেন্টা ঠিক মতো ইমপ্ল্যান্ট করতে পারবে না টিউমারের উপরে, তাহলে তার সার্কুলেশন কমে যাবে আস্তে আস্তে, তাহলে কি হবে, বেবি আইজিআর হবে। এই সমস্ত আমার প্রেগনেন্সিতে কমপ্লিকেশন হিসেবে আসবে। আবার ডেলিভারি হয়ে গেছে তখন প্লাসেন্টার বাইর হচ্ছে না, হ্যাঁ, রিটেন প্লাসেন্টা, পিপিএইচ, সাব ইনভলিউশন। পিপিএইচ কেন হচ্ছে, ইউটেরাস কন্ট্যাক্ট করতে পারি না, এই যে ইউটেরাসে মায়ামা থাকে সে কন্ট্রাকশন হয়তো ঠিক মতো দেয় না, এই জন্য পিপিএইচ হয়। রিটেন প্লাসেন্টা হচ্ছে, আর একটা হচ্ছে আইএস গুলো। আর ফাইব্রয়েডের পরে প্রেগনেন্সির কি ইফেক্ট হয়, হ্যাঁ, দেখা যাচ্ছে যে ফাইব্রয়েডটা প্রেগনেন্সি হলো, তাহলে প্রেগনেন্সি হলো পেশেন্ট ফাইব্রয়েডের দেখা যাচ্ছে ভাস্কুলারিটি বাড়ে, সাইজে বড় হয়ে যায়, সফট হয়ে যায়। আগে তুমি একটা পেশেন্ট যদি প্রেগনেন্সি নিয়ে ফাইব্রয়েড আসে, তুমি প্যালপেট করে ইজিলি বুঝতে পারবে না। আমরা যে ফাইন্ডিংস গুলো জানি যে ফাইব্রয়েড 14 উইকস এর বেশি হইলে আমরা পার অ্যাবডোমেনে কিছু ফাইন্ডিংস পাবো, বাইমেনুয়াল করলে কিছু পাবো। যখনই প্রেগনেন্ট হবে, প্রেগনেন্সির চেঞ্জের কারণে ফাইব্রয়েড সফট হয়ে যাবে, তখন কিন্তু আমি পার অ্যাবডোমিনাল ফাইন্ডিংস গুলো আমার কাছে আমি ওইভাবে প্যালপেট করে পাবো না, হ্যাঁ, সে মার্জ হয়ে যাবে, মিস্টেক হয়ে যাবে। তখন আমি যে এক্সামিনেশন ফাইন্ডিংস গুলো পাই সেই ফাইন্ডিংস গুলো আর পাবো না, সেটা হচ্ছে পার অ্যাবডোমেন, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে, এবং আমি যেটা বললাম যে আর কি ফাইব্রয়েডের কমপ্লিকেশন হইতে পারে, দেখো, ফ্ল্যাটেনিং, সফট হচ্ছে, রেডিজেনারেশন, টরশন, ইনফেকশন, টুইস্টেড, আলসারেশন, এগুলো হইতে পারে। এগুলো তোমরা লেকচার খাতা বই থেকে পড়বা। আমি এগুলো রিভিউ করছি, কিন্তু এগুলো পড়াই ফেলছিলাম, রিভিউ করছি অনেকদিন তোমরা ক্লাস করো নাই, এজন্য একটু শর্টলি রিভিউ করে দিচ্ছি। তাহলে সাইন তাহলে এতক্ষণ সে হিস্ট্রি বললো, তারপরে হচ্ছে তুমি সাইন সিমটম বললো, তারপরে তুমি এক্সামিনেশন করে কি পাচ্ছ, সাইনে জেনারেল এক্সামিনেশন করে কি পাবা, প্যারাবডোমিনে কি পাবা, বাইমেনাল ভাজাইনাল পেলভিক এক্সামিনেশনে বাইমেনাল এক্সামিনেশন করে আমি কি পাবো। তাহলে জেনারেল এক্সামিনেশন, আমার পেশেন্ট মেনোরেজিয়া নিয়ে আসছে, এত ব্লাড লস হয়, হ্যাঁ, তাহলে সে তো উইকনেস কমপ্লেন করবেই, সেটা তো কমপ্লেনে আসবে। আর আমি যখন এক্সামিনেশন করব তাকে কিন্তু অ্যানিমিয়ার ফিচার গুলো পাবো, ঠিক আছে, যা প্যালোর থাকবে। তারপরে তার আদার্স জেনারেল এক্সামিনেশন তো অ্যাজ ইউজুয়াল যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা যখন কেস লিখবা সেখানে লিখবা। আর পার অ্যাবডোমেনে আমি এখানে কি পাবো, যে লাম্প পাবো, সেই লাম্পের ডেসক্রিপশনটা আমাকে এখানে দিতে হবে, যে যদি 14 উইকস এর বেশি হয় তখন আমি পার অ্যাবডোমেনে কি কি পাচ্ছিলাম, হ্যাঁ, পার অ্যাবডোমেনে আমি যেটা পাবো, একটা মিড লাইন, একটা হাইপোগ্যাস্ট্রিক সোয়েলিং পাবো, হ্যাঁ, হাইপোগ্যাস্ট্রিক একটা মাস অথবা লাম্প পাবো, যেটা কিনা মিড লাইন লাম্প। যদি কোনো মিড লাইন একটা লাম্প থাকলে আমরা প্রেগনেন্সি সাইজের সাথে ডেসক্রিপশনে বলতে পারি, ঠিক আছে। যেহেতু এটা ইউটেরাসের একটা টিউমার, সেহেতু আমরা এত উইকস অফ প্রেগনেন্সি সাইজ দিয়ে বলতে পারবো। কিন্তু যেগুলো অন্য সাইডে সেগুলো কিন্তু প্রেগনেন্সি দিয়ে বলতে পারি না, ঠিক আছে। ওভারিয়ান টিউমার কিন্তু আমি এত উইকস অফ প্রেগনেন্সি দিয়ে বলতে পারবো না। ফাইব্রয়েড যেহেতু একটা মিড লাইন ইউটেরাসের টিউমার, একটা মিড লাইনের লাম্প থাকবে, এই জন্য আমি উইকস অফ প্রেগনেন্সিতে বলবো। এই জিনিসগুলো তোমাদের খুব খেয়াল রাখতে হবে। এই তাহলে আমি এখন এক্সামিনেশন করে কি পাবো, সাইড, সাইজ, সারফেস, মার্জিন, টেন্ডারনেস, নডুলারিটি, তারপরে হচ্ছে লোয়ার লিমিট এবং কনসিস্টেন্সি, তারপরে হচ্ছে মুভমেন্ট, সাইড টু সাইড অথবা অল ডিরেকশন মুভ করে কিনা, লোয়ার লিমিট, এগুলো পারকাশন এবং তার হচ্ছে অসকালটেশন। এই পয়েন্টস গুলো যে কোনো ল্যাম্পের ক্ষেত্রে কিন্তু আমাকে ডেসক্রিপশনে বলতে হবে। তাহলে প্রথমে একটা ল্যাম্প আসছে, তাহলে আমি তাকে সাইট, কোন সাইটে আছে সেটা আমি বলবো, হ্যাঁ।
তারপরে হচ্ছে যদি আমি পার অ্যাবডোমেন, আর যখন বাইম্যানুয়াল করব তখন প্রেগন্যান্সি সাইজে বলতে পারবো, ঠিক আছে। কিন্তু পার অ্যাবডোমেনে আমি বলবো কত সাইজ সেটা বলতে পারো। পার অ্যাবডোমেনে আমি যখন একটা প্রেগন্যান্সি যখন হবে তখন তোমাদের এক্সামিনেশন করে দেখাবো যে একটা ইউটেরাস কত কোন জায়গায় হাইট আসে, ঠিক আছে। বলা হলো যে আপার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস ইজ 12 উইকস, তারপরে হচ্ছে আম্বলিকাস হচ্ছে 22 উইকস, সেন্টার মিড পয়েন্ট অফ দ্য আম্বলিকাস 22 উইকস, লোয়ার বর্ডার 20, আপার বর্ডার 24। যে কোনো লাম বলো প্রেগনেন্সি বলো, আমরা যখন পার অ্যাবডোমেনে আমরা যখন ফিল করব, প্যালপেশন করব, তখন আমি ইউটেরাসের যে হাইটটা পাবো, ফান্ডাল হাইট, এটাকে বলা হচ্ছে ফান্ডাল হাইট, সেটা আমি দেখবো। আলনার বর্ডার আমরা প্যালপেশন করে দেখবো যে আমার আপার বর্ডার অফ দ্য ফান্ডাসটা আমি কোথায় পাচ্ছি, সেটা দেখে আমি কিন্তু কত উইকস প্রেগনেন্সি বলতে পারি। এই যে বললাম যে প্রেগনেন্সিতে আমার ইউটেরাসটা কোথায় কোথায় জানি থাকে, এটা আমি যদি জানি তাহলে আমি বলতে পারবো। তাহলে আমি বললাম আম্বলিকাসের লেভেলে লোয়ার বর্ডার 20, সেন্টার হচ্ছে 22, আপার বর্ডার 24, জাস্ট অ্যাবভ দা। তারপরে হচ্ছে আম্বলিকাস টু জিফিস্টার্নাম আমি এখানে কয় ভাগে ভাগ করব, এখানে আমি ভাগ করব হচ্ছে 3 ভাগে, ঠিক আছে। তা লোয়ার 1/3, মিডল থার্ড, আপার থার্ড। তো লোয়ার থার্ড এবং মিডল থার্ডের যে জাংশন, হ্যাঁ, আম্বলিকাস থেকে লোয়ার থার্ড টু মিডল থার্ডের যে জাংশন সেটা হবে 32। তারপরে হচ্ছে 28, লোয়ার থার্ড মিডল থার্ডের যে জাংশন সেটা হবে 28 উইকস প্রেগন্যান্সি। তারপরে মিডল থার্ড এবং মিডল থার্ড টু মিডল থার্ড, ঠিক আছে, মানে একদম মানে 3টা ভাগে ভাগ করলাম না, যেটা লোয়ার থার্ডটা সেটা হচ্ছে 28, মিডল থার্ডটা হবে তোমার 32, আর যেটা আপার যেটা জিফিস্টার্নাম সেটা হচ্ছে 36। ঠিক বুঝতে পারছো তোমরা? 3 ভাগে ভাগ করো, আম্বলিকাস থেকে জিফিস্টার্নাম পর্যন্ত। জিফিস্টার্নাম হবে 36, তারপরে আপার থার্ড মিডল থার্ডের যে জাংশন সেটা হবে 28, আর মিডল এবং আপার এর যে মাঝখানে যে উপর পোর্শনটা সেটা হবে হচ্ছে 32 উইকস প্রেগন্যান্সি। তাহলে এটা অপসে তোমাদের পড়িয়েছে নিশ্চয়। এইভাবে আমি হাইটটা বুঝবো। কেন এখানে বলছি, আমি যখন একটা ফাইব্রয়েড যখন হাইপোগ্যাস্ট্রিক লাম্প পাবো, আমার সবসময় যে 14 উইকস থাকবে এমন না, অনেক সময় দেখা গেছে 28 উইকস সাইজও হয়, যারা হচ্ছে নেগলেক্ট ইয়ে থাকে, হ্যাঁ, সেখানে 28 উইকস পর্যন্ত ফাইব্রয়েডের কিন্তু অনেক সময় দেখা গেছে সাইজ পাওয়া গেছে। এই জন্য তোমাদের কত উইকসে কোথায় পাওয়া যায়, আমি যদি হাইট না জানি, আমি তো যখন আমার পেশেন্ট থাকবে তখন আমি বলতে পারবো না যে আমার এই লামটা কোথায়। তাহলে একটা সাইজ, তারপরে শেপ, এখানে কিন্তু নডিউলার শেপ হবে। নডিউলার কারণ কি, একটা স্মুথ মাসেল টিউমার, এরকম ছোট 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 স্মুথ মাসেলের রাউন্ড শেপ একটা টিউমার থাকবে, তাহলে নডুলার হবে। যদি মাল্টিপল হয়, আর যদি একটা টিউমার হয় স্মুথ মাসেলে মায়োমেট্রিয়ামে, তাহলে কিন্তু ইউনিফর্ম এনলার্জমেন্ট আমরা পেতে পারি, নডুলার নাও পেতে পারি। তখন তোমাদের কোশ্চেন করতে পারি, তুমি যে বললা নডুলার শেপ ইউনিফর্ম কখনো পেতে পারো, তখন তোমরা বলবা যে ম্যাডাম যদি সিঙ্গেল স্মুথ মাসেলে ইন্ট্রামুরাল ফাইব্রয়েড হয় সেখানে আমি স্মুথ পেতে পারি, ঠিক আছে। নডুলারি রাউন্ড, নডুলার ইরেগুলার, এগুলোর শেপটাই তোমার শেপটা হয়ে যায় টিউমারের জন্য। কনসিস্টেন্সি এখানে ফার্ম হবে। আমরা জানি ডিওবিতে ইউটেরাসের কনসিস্টেন্সি থাকে সফট, অ্যাডিনোমায়োসিস সফট টু ফার্ম, আর ফাইব্রয়েড আমরা পাবো ফার্ম কনসিস্টেন্সি। 3 রকম কনসিস্টেন্সি মনে রাখবা। আচ্ছা, গেল কনসিস্টেন্সি। তারপর টেন্ডারনেস, এগুলো কিন্তু ইউজুয়ালি এখানে টেন্ডারনেস থাকবে না, নন টেন্ডার কখন হবে, যখন ওই যে ডিজেনারেশন, তারপরে বিভিন্ন টর্শন, তখন অন্য জিনিস, কিন্তু ফাইব্রয়েডে কিন্তু নন টেন্ডার থাকবে। কনসিস্টেন্সি ফার্ম। আর মার্জিনটা ওয়েল ডিফাইন্ড, এখানে ওয়েল ডিফাইন্ড মার্জিন থাকবে। অথবা ইরেগুলার থাকতে পারে, যে মাল্টিপল ইউটেরাসের যে বর্ডার সেখানেও যদি টিউমার থাকে সেখানে আমি মার্জিনটা ইরেগুলার পেতে পারি। এই আর সারফেস তো বললাম যে ইরেগুলার হইতে পারে, স্মুথ থাকতে পারে। আর মোবিলিটি, লোয়ার লিমিট, এগুলো মোবিলিটি বলা হচ্ছে এখানে সাইড টু সাইড মুভ করে, কিন্তু অ্যাবভ ডাউনার্স। একটা টিউমার আমি এইভাবে সাইড টু সাইড মুভ করব আর এইভাবে
এভাবে ধরে নিয়ে টিউমারের উপরে নিচে মুভ করাবো। সাইড টু সাইড আমার এই টিউমারটা মুভ করবে, বাট মুভমেন্ট রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ডস। কিন্তু ওভারিয়ান টিউমার, আমরা যে বললাম না সাবসেরাস ফাইব্রয়েডে কি সিমটম নিয়ে আসে, এইখানে একটু মুভমেন্টের সময় সাবসেরাস ফাইব্রয়েড এবং ওভারিয়ান টিউমারের ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো আমাদের জানতে হয়। কারণ যেটা সাবসেরাস ইউটেরাসের পেরিমেটামে বাইরের দিকে থাকে, তো ও যখন বড় হয় একটা লং পেডিকুল হয়ে অনেক সময় সে ফাইব্রয়েড কিন্তু মনে হয় যে ওভারিয়ান টিউমার। হ্যাঁ, তো লং পেডিকুল হয়ে সে একটা ওভারিয়ান টিউমারের মধ্যে আলাদা একটা মাস পাওয়া যায়। সেখানে আমার তখন এই জিনিসগুলোতে পার্থক্য করতে হয় যে এটা কি ফাইব্রয়েড নাকি এটা ওভারিয়ান টিউমার। তখন আমি বলা হয় যে ওভারিয়ান টিউমার অল সাইডে মুভ করে, কারণ এটা তো পেডিকুল থাকে। আর যে ফাইব্রয়েড তো তোমার যদি usually side to side, usually সবসময় বলবো যে usually moves from side to side but movement restricted from above downwards. usually ব্যতিক্রম তো সবসময় থাকবেই। যদি একটা লং পেডিকুল থাকে সেটা কিন্তু সব সাইডে মুভ করতে পারে। হ্যাঁ, কিন্তু যখনই আমার usually বলবো এই জন্য usually side to side move করবে but movement restricted from above downwards. আর in case of ovarian tumor moves in all direction, সাইড টু সাইড এবং ডাউনওয়ার্ডস। এগুলো হচ্ছে আমার পার্থক্য করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে পারকাশন নোট। পারকাশন নোট আমি এখানে যেহেতু একটা স্মুথ মাসল একটা সলিড টিউমার, এখানে কিন্তু ডাল পাবো, ঠিক আছে। আর অসকালটেশন তো এখানে আসবে না, কিন্তু অনেক সময় অসকালটেশন ওভারিয়ান টিউমারে আসে, ওখানে বই কি পাওয়া যায় এই। আচ্ছা, পারভিশন এক্সামিনেশন তুমি কি পাবা? এই যে আমি বললাম পার অ্যাবডোমেনে আমি এইভাবে পেটের পর হাত রেখে আমি এইভাবে ঘুরায় ঘুরায় সারফেস, তার মার্জিন টিপ দিয়ে কনসিস্টেন্সি, হ্যাঁ, মুভমেন্ট সব আমি চেক করলাম। তারপরে যখন কেসে আসবা তখন এগুলো দেখানো হবে, ঠিক আছে। আর বাইমিনাল এক্সামিনেশন, পেলভিক এক্সামিনেশনের পার্ট আমি বলেছিলাম তিনটা, একটা ইন্সপেকশন, পারিকুলাম এক্সামিনেশন, বাইমিনাল এক্সামিনেশন। এখানে যখন পেলভিক এক্সামিনেশনে আমি বাইমিনাল এক্সামিনেশন করব, সেখানে আমি কি পাবো? এই যে ইউটেরাসটা এক্সপেরিয়েন্সি সেটা, বা তারপরে ইউটেরাসের কনসিস্টেন্সি যে, হ্যাঁ, তারপরে নোডিউলার এবং ফার্ম কনসিস্টেন্সি সেটুকু আমি বলবো। আর এখানে যেটা স্পেসিফিক পয়েন্টস, এই পার অ্যাবডোমেনে আমি হাত রেখে টিউমারটা যদি এভাবে ধরে উপরে মুভ করাই, হ্যাঁ, এর সাথে সার্ভিক্সের কন্টিনিউশন, তাই না, ইউটেরাসের টিউমার, তাহলে এটা সার্ভিক্সটা মুভ করবে। আমি এখানে পার অ্যাবডোমেনটা মুভ করবো আর ভিতরে পিভি করে আমি সার্ভিক্সের হাত রাখবো। ওখানে আমি মুভ করবো, আমার সার্ভিক্সটাও দেখবো যে এই হাতের কাছে নড়তেছে। তাহলে এটাই হচ্ছে bimanual examination, যে on movement of the lump abdominally, cervix also moves and there is no cleft. এখানে কোনো ক্লেফট পাবো না। ইউটেরাসের সাথে আমার টিউমারের কন্টিনিউশন, ক্লেফট আমি কোনো ওখানে মাঝখানে কোনো ক্লেফট পাবো না। হ্যাঁ, এই যে মাসটা কন্টিনিউয়াস হবে ইউটেরাসের সাথে, and there is no cleft found between the mass and the uterus. But in case of ovarian tumor, ওভারি তো সাইডে থাকবে, তাহলে আমি একটা ওভারিয়ান টিউমার এবং ইউটেরাসের মাঝখানে পোস্টেরিয়র ফর্নিক্সে, ল্যাটারাল ফর্নিক্সে যখনই আমি হাত রাখবো তখনই কিন্তু আমি একটা ক্লেফট পাবো in between the mass and the uterus. এই দুইটা পার্থক্য, এই পার্থক্যগুলো আমি কেন বলবো হচ্ছে ওভারিয়ান টিউমার থেকে পার্থক্য করার জন্য। আমার কেস যখন থাকবে একটা পেশেন্টের, আমি তো ইনভেস্টিগেশন ছাড়া প্রফেশনাল ডায়াগনোসিস আমি কিন্তু আগের থেকেই বলি, হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন। তাকে আমি যদি এই এক্সামিনেশন পয়েন্টস গুলো না বলি, তাহলে কিন্তু আমি একটা ডায়াগনোসিস, প্রফেশনাল ডায়াগনোসিস দাঁড় করাতে পারবো না। তখন আমি পার অ্যাবডোমেন এবং বাইম্যানুয়াল পেলভিকে যে বাইম্যানুয়াল এক্সামিনেশন আমি যে পয়েন্টস গুলো বললাম, এগুলো দিয়ে আমাকে professional diagnosis একটা দাঁড় করতে হবে। So from history and clinical examination, my professional diagnosis case of fibroid uterus অথবা লিওমায়োমা। এই জন্য তোমাদের এই পয়েন্টস গুলো বুঝতে হবে। আর যদি ওভারিয়ান টিউমার থাকে তখন এই পয়েন্টস গুলো জাস্ট অপোজিট হবে, ঠিক আছে। প্রেগনেন্সি, হ্যাঁ, তারপরে হচ্ছে ওভারিয়ান টিউমার। এছাড়া যদি খুব ছোট হয়, পেশেন্ট
সেখানে অ্যাডিনোমায়োসিস যদি পেশেন্টের ওই যে বললাম ডিসমেনোরিয়া যদি থাকে, ইউটেরাসের সাইজ যদি 14 উইকসের কম থাকে, হ্যাঁ সেখানে কিন্তু অ্যাডিনোমায়োসিস ইউজুয়ালি না বলাই ভালো। এই কারণ বলতে গেলে তোমাকে এক্সপ্লেন করতে হবে, তুমি প্রেগন্যান্সি, ওভারিয়ান টিউমার, ফুল ব্লাডার, তোমাদের লেভেলে এইটুকুন বললে হয়তো হবে। আর একদম যদি ছোট হয় ডিউবি তুমি আনতে পারো, এই আর কি। যদি তোমার 8 উইকস 10 উইকস সাইজ হয় তুমি তখন ওগুলো পয়েন্টস আনতে পারবে ডিউবি 8 উইকস হলে, কারণ সবসময় যে ইউটেরাস বড় হবে এমন না, ঠিক আছে? আচ্ছা, ইনভেস্টিগেশন তো তোমাদের বলেছিলাম যে যে কোনো ইনভেস্টিগেশনে আমাদের প্ল্যান থাকে। ইনভেস্টিগেশন কেন করি আমরা? আচ্ছা, আমাদেরকে এখনই ডিসকানেক্টেড হয়ে যাবে, একজন বলো তো, লেস দেন 1 মিনিট। তার এটা কিভাবে আবার ইয়ে করব? তো তোমাদের তাহলে আগের আবার ক্লাস, আরেকটা মিটিং স্টার্ট করতে হবে ম্যাম। আগের ক্লাস রিভিউ করতে করতে তো সময় চলে গেল, ও নিজে পড়াতে পারলাম না, তাহলে আরেকটু পড়ে এটা শেষ করাই আজকে, ঠিক আছে? এই ক্লাস জি তোমাদের আগে পড়াই দিছিলাম, আজকে কিন্তু রিভিউ করালাম, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। যদি বুঝতে পারো তাহলে বলো, আর না শুধু পড়াইলে তো লাভ হবে না।
তোমরা আছো? আমি তো এগুলো কিছু পারি না। হয়েছে? গরম করতেছে। কেমন হলো রে? ছবি আরো বাবা ঠিক করে দিয়ে দাও তো, শুধু আমার ছবি দিয়ে রাখছো না। আমার ছবি দিয়ে রাখছো কেন? বাবা ঠিক করে দিয়ে যাও। ছোট আগের মতো আগে আমার ছবি দিয়ে রাখছে, ঠিক করে তো বাবা। ওদের আগের মতো ছবি করো। মাউস কই? এই যে মাউস হল। ও এই তো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তোমরা কয়জন আছো লাইনে? এখন তো বুঝতেছি না আমি, দেখো তো কয়জন আছো? 71. 71, এত কম কেন? হ্যাঁ ম্যাম জয়েন হইতাছে 98 ছিল ম্যাম, 98 ছিল ম্যাম লাস্ট যখন ক্লাস অফ হলো। এখন আবার জয়েন করতেছে ম্যাম। ইয়েস ম্যাম, ম্যাম এই যে জয়েন করতেছে ম্যাম সবাই, আবার ওয়েটিং লিস্টে আছে তো ম্যাম, অ্যাকসেপ্ট করতেছে। এগুলো এর আগে ক্লাসগুলো সব নিয়ে নিয়েছি, আজকে রিভিউ করলাম। তোমরা কি ক্লাস বুঝছো না কি করছো বলো? হ্যাঁ পড়ালাম, কিছু বুঝেছো? ইয়েস ম্যাম। পড়তে হবে, না পড়লে তো বোঝা যাবে না। আমি একদিন এটা পড়িয়ে দিয়েছি, আজকে আবার রিভিউ করলাম, কারণ এটুকুন রিভিউ করলাম যাতে তোমরা এখন বুঝতে পারো, বলতে পারি, নাইলে তো শুরু করলে বুঝতে পারবে না। আচ্ছা এখন আমরা ইনভেস্টিগেশনও পড়াই ফেলছিলাম, আল্ট্রাসাউন্ড, তাই না? আল্ট্রাসাউন্ড পড়াই ফেলছিলাম। তারপর আমি আবার শুরু করছি, ধরো যে কোনো আমার একটা ইনভেস্টিগেশন, আমি একটা প্রফেশনাল ডায়াগনোসিস করেছি যে ফ্রম হিস্ট্রি এক্সামিনেশন আমার পেশেন্ট একটা কেস আছে, আমি আমার প্রফেশনাল ডায়াগনোসিস ফাইব্রোডিটাস, তাহলে আমার এটা কনফার্ম করতে হবে না? কনফার্ম করতে হলে তাহলে আমার এম অফ ইনভেস্টিগেশন কি? কনফার্ম দ্য ডায়াগনোসিস, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট পারপাজে। শুধু ডায়াগনোসিস কনফার্ম করলেই তো হবে না, আমাকে তো তাকে ম্যানেজ করতে হবে, তাই না? তাকে আমার কনজারভেটিভ দিলে ভালো হবে না মেডিকেল, মানে মেডিকেল ম্যানেজমেন্ট দিব, না সার্জারি করব, কনজারভেটিভ সার্জারি না ডেফিনিটিভ সার্জারি, যেটাই হোক আমি একটা ডায়াগনোসিস কনফার্ম করব আর একটা ম্যানেজমেন্ট পারপাজে ইনভেস্টিগেশন করব। আমি যদি হিস্টেক্টমি করি তাকে তো অ্যানেস্থেসিয়া দেওয়া লাগবে, অ্যানেস্থেটিক ফিটনেসের জন্য তোমার কিছু ইনভেস্টিগেশন লাগবে। এই জন্য হচ্ছে ইনভেস্টিগেশনের এম থাকবে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস এন্ড ফর ম্যানেজমেন্ট পারপাস। এখন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস আমরা কি করব? বলা হচ্ছে আলট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন, ঠিক আছে? আলট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন। হ্যাঁ আমরা এখন কি করব, আলট্রাসোনোতে কি পাবো সেটা আমাদের বলতে পারি। এই যে স্মুথ মাসেল টিউমার, ফাইব্রাস টিস্যুর সাথে স্মুথ মাসেলটা ইন্টারমিঙ্গল হলো, হয়ে একটা টিউমার তৈরি হইলো। এই ফাইব্রাস টিস্যুটা কতটুকুন স্মুথ মাসেলের সাথে আছে এটার উপর ডিপেন্ড করে ইকোজেনিসিটিটা আসে আল্ট্রাসাউন্ডে। বলা হচ্ছে আল্ট্রাসাউন্ড ডিপেন্ডস করে এই ফাইব্রাস কানেকটিভ টিস্যু যে কম্পোনেন্টস এটার উপরে। কারোর হাইপোইকুইক হইতে পারে, আবার হাইপার ইকোইকও হইতে পারে। এই জন্য তোমরা এটা বলবা, ইউজুয়ালি বলা হয় হাইপোইকুইক বলে, বাট এটা ডিপেন্ড করে ওই যে তোমার কানেকটিভ টিস্যু কম্পোনেন্টস এর উপরে। তাহলে আল্ট্রাসাউন্ডে আমি দেখবো যে স্মুথ মাসেলের ভিতরে একটা হাইপোইকুইক একটা মাস পাবো, ঠিক আছে? এটা হচ্ছে আল্ট্রাসাউন্ডে আমার কনফার্ম হবে। এখন যদি আমার আল্ট্রাসোনোতে যদি আমি না বুঝতে পারি একটা টিউমার আছে, সাবমিউকাস ফাইব্রয়েড পলিপ হয়ে আছে, সেখানে আমি যদি ম্যাডাম বলে আর কিছু পরীক্ষা নিরীক্ষা লাগবে, তো ওই যে বললাম যে অ্যাডিনোমায়োসিসের সাথে আমার কনফিউশন হতে পারে। ডিডি যদি ডিসমেনোরিয়া থাকে, পেশেন্টের মেনোরেজিয়া, হ্যাঁ সেখানে কিন্তু আমার অ্যাডিনোমায়োসিসের সাথে অনেক সময় কনফিউশন হয়। তখন আমার ওই ডিডি গুলো এক্সক্লুড করার জন্য এবং ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমার কিছু কিছু ইনভেস্টিগেশনের হেল্প নিতে হয়। সেগুলোর ভিতরে এমআরআই আছে, এমআরআই, তারপরে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, হিস্ট্রোস্কোপি, এগুলো, ঠিক আছে?
এগুলো তোমাদের যদি না বলো, শুধু একটা যদি বলো তোমরা আলট্রাসোনোগ্রাম ফ্লোর অ্যাবডোমেন, আমার মনে হয় সেটা বললেও হবে। আর ম্যানেজমেন্ট পারপাজে আমি কি করবো, অ্যানেস্থেটিক ফিটনেসের জন্য আমরা যে 7-8টা পরীক্ষা নিরীক্ষা জানি ওগুলো বলবো। কমপ্লিট ব্লাড কাউন্ট, ইউরিন রুটিন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, ব্লাড সুগার, তারপরে হচ্ছে এইচবিএসএজি, সিরাম ক্রিয়েটিনিন, এসএস টেক্সটে, ইসিজি। অ্যানেস্থেটিক ফিটনেস ফর ম্যানেজমেন্ট পারপাস। ঠিক আছে? তাহলে যদি বলে কি অ্যানেস্থেশিয়া দেওয়া হয় প্রাইভেট সার্জারির সময়, ইউজুয়ালি স্পাইনাল অ্যানেস্থেশিয়া আমরা দিয়ে থাকি। আচ্ছা, এখানে কিন্তু জিএ ফিটনেস লিখছে, বাট আমরা অ্যানেস্থেশিয়া দিই হচ্ছে স্পাইনাল অ্যানেস্থেশিয়া, অ্যানেস্থেটিক ফিটনেস তাই বলতে হবে। আচ্ছা, ইনভেস্টিগেশন, এরপরে হচ্ছে তোমার ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট, এখন ট্রিটমেন্টে আসছি আসল জায়গায়। আমি এতক্ষণ বলে আসছিলাম যে 20% রিপ্রোডাক্টিভ এজের ফিমেলদের 20% কিন্তু তোমার ফাইব্রয়েড পাবা, যদি তাদের ওই 20 to 40 ইয়ার্স এর ভিতরে ওরকম করে থাকো পার্সেন্টেজ আছে, তাদের পেতে পারো। তো সবাই তো ট্রিটমেন্ট লাগবে না, সবাই সিমটমও থাকে না, বলা হচ্ছে নো সিমটম নো ট্রিটমেন্ট। 75% অ্যাসিমটোমেটিক থাকে এবং নো সিমটম নো ট্রিটমেন্ট, এটুকু সবার আগে মনে রাখবা। তারপরে যখন সিমটম কাদের অ্যাসিমটোমেটিক, আবার আছে যে অ্যাসিমটোমেটিক কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে, কাদের দিব, কাদের অবজারভেশনে রাখবো, এগুলো কিছু পয়েন্টস আছে। এছাড়া আর কি কি অপশন আছে আমার ট্রিটমেন্টে, একটা হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট। স্পেসিফিকের ভিতরে মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট। ঠিক আছে? এখন জেনারেল হচ্ছে কি ট্রিটমেন্ট দিব, জেনারেল তার হচ্ছে ব্লাড লস হতে হতে অ্যানিমিয়া হয়ে গেছে, তার শরীর দুর্বল, তাহলে কারেকশন অফ অ্যানিমিয়া বাই ব্লাড ট্রান্স। যদি অনেক বেশি ব্লাড লস হয়ে 8-এর নিচে হিমোগ্লোবিন নেমে আসছে, তাহলে আমি তাকে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে অ্যানিমিয়া কারেকশন করব। ইমপ্রুভ ডায়েট, হেমাটিনিক্স, আয়রন, ভিটামিন, হ্যাঁ এগুলো আমি দিব, ইমপ্রুভ ডায়েট এগুলো দিব। আচ্ছা, আর স্পেসিফিক ট্রিটমেন্ট আমি কি দিব, সেটা হচ্ছে আমার স্প্যারিটি, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিজায়ার অফ ফার্টিলিটি, অনেক কিছুর পরে ডিপেন্ড করে আমি তার স্পেসিফিক ট্রিটমেন্ট গুলো দিব। যদি দেখি যে আমার পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট হয় না, তাহলে তার ইনফার্টাইল, সাবফার্টিলিটি নিয়ে আসছে, তখন তাকে তো এইটা ট্রিটমেন্টের সাথে সাথে ফার্টিলিটি ট্রিটমেন্টও করতে হবে, তার হচ্ছে ফ্যামিলি কমপ্লিট হয় নাই, তাহলে সেখানে আমার সার্জারি ট্রিটমেন্ট যদি করিও কনজারভেটিভ সার্জারি গুলো, মায়োমেক্টমি, ইউটেরাসটা রেখে আমি টিউমারটা ফেলতে হবে। ঠিক আছে? আরেকটা পেশেন্ট যদি দেখি যে না বয়স 45 এর উপরে চলে গেছে, তার বাচ্চা কাচ্চা ফ্যামিলি কমপ্লিট, ঠিক আছে, তার এত বেশি ব্লাড লস হচ্ছে, বারবার ব্লাড ট্রান্সফিউশন করতে হচ্ছে, মাল্টিপল ফাইব্রয়েড, তার জন্য ডেফিনিটিভ সার্জারি আমরা করলে করে দিতে পারি। কিন্তু একটা পেশেন্ট আছে দেখা যাচ্ছে তার শুধুমাত্র সিমটম প্রডিউস করছে, সে এখনো সার্জারিতে যায় না, তখন তাকে মেডিকেল ম্যানেজমেন্ট দিতে হবে, কারণ তার তো ব্লিডিং হচ্ছে, তখন তাকে মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে আমরা ব্লিডিংটা কমে রাখবো। মেডিকেল ম্যানেজমেন্ট, সেখানে অনেক অপশন আছে। মেডিকেল ম্যানেজমেন্টের ভিতরে আমি কিছু ফার্স্ট লাইন ড্রাগ আছে, কিছু সেকেন্ড লাইন ড্রাগ আছে। ফার্স্ট লাইন ড্রাগ যেটা শুধুমাত্র তোমার দেখা যাচ্ছে ব্লিডিং কমালো, হ্যাঁ টেম্পোরারি, এই আর কি। সেখানে দেখা ফার্স্ট লাইন ড্রাগের ভিতরে বলা হচ্ছে যে অ্যান্টিফিব্রিনোলাইটিক এজেন্টস, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটেস ইনহিবিটর, অ্যারোমেটাজ ইনহিবিটর, হ্যাঁ এগুলো, অথবা প্রজেস্টেরন যেটা বলছে। আর এছাড়া সেকেন্ড লাইনের ভিতরে তোমার যেটা হরমোনাল আছে, হরমোন থেরাপি, হরমোনগুলো যেটা প্রজেস্টেরন যেটা আছে, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ, এটা খুব বেশি রোল নাই আসলে ফাইব্রয়েডের ক্ষেত্রে, কারণ কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভের খুব একটা রোল নাই। ঠিক আছে? শুধুমাত্র এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিকে অ্যাট্রফি করে কিছুটা ব্লিডিং কমে, বাট বলা হচ্ছে এটার কোনো একটা রোল নাই। প্রজেস্টেরন, এছাড়া ডানাজল, তারপরে জিএনআরএইচ অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট এগুলো। এছাড়া আরো অনেকগুলো নিউ আছে, যে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যান্টাগনিস্ট, সিলেক্টিভ প্রজেস্টেরন রিসেপ্টর মডুলেটর, হ্যাঁ এগুলো হচ্ছে রিসেন্ট ট্রিটমেন্ট, সিলেক্টিভ প্রজেস্টেরন রিসেপ্টর মডুলেটর, সেগুলো, এগুলো তোমরা যদি বই পড়ো, কারো যদি ইন্টারেস্ট বেশি থাকে তখন এগুলো পড়বে। এছাড়া রিসেন্ট অ্যাডভান্সমেন্ট,
বলা হচ্ছে উন্নত দেশে যারা আছে এরা সার্জারি করে না, এরা হচ্ছে এমবোলোথেরাপি দেয়, হ্যাঁ, অথবা হাই ফোকাসড মানে ইয়ে করে এমআরআই গাইডেড হাই এনার্জি ফোকাসড আল্ট্রাসাউন্ড, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড দিয়ে ওখানে টিউমারটাকে তোমার ইয়ে করে ফেলে, ওখানে শিঙ্কেজ করে ফেলে, ঠিক আছে, থার্মাল অ্যাবলেশন হয়ে ভাস্কুলার ইয়ে হয়ে নেক্রোসিসে টিউমারটা শিঙ্ক করে। অথবা তোমার ইম্বোলোথেরাপি, ফিমোরাল আর্টারি ক্যাথেটারাইজেশন করে ফিমোরাল আর্টারি নিচ থেকে ক্যাথেটার করে এদিকে পলিভিনাইল অ্যালকোহল পার্টিকেল ঢুকায়া সে হচ্ছে ইউট্রাস ইন্টারনাটারির মাধ্যমে সে টিউমারের ওখানে ইন্টারনাটারিকে সে বন্ধ করে ফেলে, করে সে অ্যাভাস্কুলার নেক্রোসিস করে টিউমারটাকে শিঙ্ক করে ফেলে। এছাড়া ইন্টারনাটারি ইম্বোলাইজেশন যেটা গেল, এছাড়া বলা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক ইন্টারনাটারি যদি কেউ করে ফেলে সেটা সিদ্ধ করা যায়। এছাড়া আরো আছে তোমার মায়োলাইসিস, ঠিক আছে, যে ট্রিটমেন্ট গুলো রিসেন্ট সেগুলো বইয়ে আছে, তোমরা যদি কেউ পড়তে চাও পড়বা। মায়োলাইসিস, ল্যাপ্রোস্কোপিক ইন্টারনাটারি লাইগেশন, এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন, এগুলো হচ্ছে রিসেন্ট। এখন এই যে আমাদের যে হরমোন ফার্স্ট লাইন যে ড্রাগস গুলো অ্যান্টিফিব্রিনোলাইটিক এজেন্টস, এর ভিতরে সবচেয়ে কমনলি ইউজ করা হয় ট্রানএক্সামিক অ্যাসিড। ট্রানএক্সামিক অ্যাসিডটা এখানে ব্লিডিংটাকে কমায় ফেলে, এটা খুব ভালো কাজ করে ফাইব্রয়েডে। এছাড়া প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটেস ইনহিবিটর যদি আমরা দিই, সেগুলো ব্লিডিং পেইন, মেফেনামিক অ্যাসিড, নেপ্রক্সিন, এগুলো যদি আমরা দিই সেগুলো পেইন ব্লিডিং দুইটা কমায় রাখে, ঠিক আছে। আর হরমোনের ভিতরে প্রজেস্টেরন যেটা বলা হচ্ছে নরলিথিস্টেরন অ্যাসিটেট, এছাড়া ডাইডোজেস্টেরন, এগুলো বিভিন্ন ধরনের প্রজেস্টেরন আছে, সেগুলো আমরা দিব। জিএনআরএইচ অ্যানালগস এর ভিতরে অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, সেগুলো নাম যদি জানতে চাও বই থেকে পড়ে নিবা, হ্যাঁ। এছাড়া ডানাজল, এগুলো আমরা দিতে পারি। এই ইম্বোলোথেরাপি তো বললামই, পলিভিনাইল অ্যালকোহল পার্টিকেল ফিমোরাল আর্টারি যেখানে আছে না, ওখান থেকে ক্যাথেটার ঢুকায়া এই যে পলিভিনাইল অ্যালকোহল পার্টিকেল আমরা ওদিক দিয়ে ঢুকিয়ে দিই, ঢুকায়া সে অ্যাভাস্কুলার নেক্রোসিস করে ফেলে, ইন্টারনাটারিটাকে ব্লক করে অ্যাভাস্কুলার নেক্রোসিস করে, টিউমারের সাপ্লাই বন্ধ হয়ে যায়, নেক্রোসিস কমে যায়। এখন আমি যে অপশন অফ ট্রিটমেন্ট গুলো বললাম, কত অপশন, মেডিকেল ম্যানেজমেন্ট, কনজারভেটিভ সার্জারি যেটা মায়োমেক্টমি, শুধু মায়োমেক্টমি, রিমুভাল অফ মায়োমা, হ্যাঁ সেটা মায়োমেক্টমি, ইনিউক্লিয়েশন অফ মায়োমা ফ্রম দ্য ইউটেরাস, লিভিং behind a potentially functioning organ capable of future reproduction। এটার মানে কি, তোমাদেরকে পরীক্ষায় যখন যদি কোনো বলো মায়োমেক্টমি, তখনই বলবে হোয়াট ইজ মায়োমেক্টমি, তাহলে আমরা কি বলবো, ইনিউক্লিয়েশন অফ মায়োমা, মায়োমাটা টিউমার বেড থেকে ফ্রম দ্য ইউটেরাস, ইউটেরাসে যে টিউমার, সেই টিউমার থেকে মায়োমাটাকে ইনিউক্লিয়েট করে নিয়ে আসা হয়, লিভিং behind a potentially functioning organ capable of future reproduction, সেটাই হচ্ছে মায়োমেক্টমি। তাহলে এই মায়োমেক্টমি করছি কাদেরকে, হিস্টেক্টমি কাদের করছি, কাদেরকে আমি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিচ্ছি ফার্স্ট লাইন সেকেন্ড লাইন, কাদেরকে এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট দিচ্ছি, শুধুমাত্র অবজারভেশনে রাখছি, ফলো আপ করছি আল্ট্রাসোনোগ্রাম করে 6 মাস পর পর, এবং কাদেরকে সিমটম নাই তারপরেও ট্রিটমেন্ট দিচ্ছি, এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। আমরা তো বললামই যে 75% অ্যাসিম্পটোমেটিক থাকে, নো সিমটম নো ট্রিটমেন্ট, বাট কাদেরকে আমি ট্রিটমেন্ট দিব, সিমটম নাই, যদি দেখি যে ইউটেরাসটা 14 উইকস এর বেশি হয়ে গেছে, ঠিক আছে, অথবা এগুলো আমাদের জানতে হবে যে কখন আমি ট্রিটমেন্ট দিচ্ছি, সেই জিনিসগুলো বইয়ে আছে, বই থেকে বোর্ডে মানে একটা তো বললাম যে অবজারভেশনে রাখছি, ঠিক আছে, কাদের উপর রাখবো, সে কনফার্ম যে তার ফাইব্রয়েড ইউটেরাস, সে ফলো আপে আসবে, 6 মাস পর পর তাকে আমি আল্ট্রাসোনোগ্রাম করে দেখবো, এই তাহলে তাদেরকে হচ্ছে ফলো আপে এক্সপেক্ট মানে সুপারভিশন করে ফলো আপ করলাম। আর সার্জারি কখন করব, আমার টিউমারটা দেখলাম যে 12 সপ্তাহ 12 উইকস এর বেশি, সাইজ মোর দ্যান 12 উইকস, ডায়াগনোসিস কনফার্ম না, আনসার্টেন, সেখানে এছাড়া যদি কারোর আনএক্সপ্লেইনড, পেশেন্টের সিমটম নাই কিন্তু তার ইনফার্টিলিটি, আনএক্সপ্লেইন ইনফার্টিলিটির আমি কোনো কারণ জানি না, সেখানে আমাকে অবশ্যই
আমাকে ট্রিটমেন্ট দিতে হবে, সার্জারি করতে হবে। অথবা যদি পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড, পেডাঙ্কুলেটেড হয়ে পেশেন্টের পেইন হচ্ছে, টর্শন হয়ে পেইন হচ্ছে, যে সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড, পেডিকল বড় ছিল, টর্শন হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন তুমি সেখানে ট্রিটমেন্ট দিতে হবে। এগুলো হচ্ছে আমার ফলো আপে রাখতে রাখতে হঠাৎ দেখলাম যে সাইজে বড় হয়েছে, অথবা পেন আসছে, অথবা ডায়াগনোসিস আনসার্টেন, অথবা তার সাবফার্টিলিটি, সেখানে আমি ট্রিটমেন্ট দিব। এই আচ্ছা, এখন ট্রিটমেন্ট সার্জারি করলাম। আর মাইমেক্টমি তো তাদের বললাম যে যাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি কমপ্লিট হয় নাই তাদেরকে মাইমেক্টমি, অথবা সে ফ্যামিলি কমপ্লিট বাট সে ইউটেরাস ফেলতে চাচ্ছে না, হ্যাঁ, বাইরে তো হিস্টেকটমি কেউ করে না, হ্যাঁ, সে বলছে না আমি শুধু টিউমার ফেলবো, সে রিপ্রোডাক্টিভ ফাংশন মেনটেন মানে করতে চাই, সে ফেলবে না, এই জন্য তখন আমি মাইমেক্টমি করতে পারি। বাট সেখানে আমি মাইমেক্টমির কিছু প্রিরিকুইজিট, কিছু ইন্ডিকেশন, হ্যাঁ, কিছু আছে, কিছু কাউন্সেলিং, ইম্পর্টেন্ট কাউন্সেলিং করে নিতে হয়। আমি যে শুধু টিউমারটা ফেলবো, সেখানে আমার পেশেন্ট পার্টিকে এক্সটেন্সিভ কাউন্সেলিং করে নিতে হবে। যে মায়োমা বলা হয় যে ইউটেরাস অনেক সময় 100, 150, 200 গুড়া 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 চালের গুড়ার মতো টিউমার থাকে, হ্যাঁ, একটা টিউমার বড় হইতে বলা হয় 3 to 5 years লাগে, সেই হেন্সে এক একটা সাইজের হইতে অনেক সময় লাগে। তাহলে একটা দেখা গেছে যে তার মাল্টিপুল মায়োমা আমি পেয়েছি, এখন 2টা আছে, 3টা আছে, ফেললাম, বাট আদার্স কিন্তু বড় হয়ে তার আবার হচ্ছে সিমটম আসতে পারে। এই জন্য মায়োমেক্টমি যদি করে, তার মায়োমেক্টমির আগে অবশ্যই কাউন্সেলিং করে নিতে হবে যে persistence of menorrhagia 1 to 5%, risk of recurrence 5 to 10, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রেগন্যান্সি ফলোইং মায়োমেক্টমি 40 to 60%, সবার যে হবে তা না, আবার মায়োমেক্টমির পরে তাকে 25 to 30% কেসে তাদেরকে আবার ডেফিনিটিভ সার্জারি হিস্টেকটমিও করা লাগতে পারে। এগুলো আমাদের অবশ্যই মায়োমেক্টমি, যদি কোনো পেশেন্ট তার বাচ্চা কাচ্চার দরকার নেই, সে বলছে না আমি ট্রেস ফেলবো না, আমি মায়োমেক্টমি করবো, আমি অবশ্যই কিন্তু কাউন্সিলিং করে নিব যে আপনি এগুলো হতে পারে। এবং মায়োমেক্টমি তার সাবফার্টিলিটি, বাচ্চা কাচ্চা নাই, তাহলে সেটার জন্য আমি কি করবো মায়োমেক্টমি, সে আমি তাকে দেখে নিব, তার কিছু কনসিডারেশন আছে যে প্রিরিকুইজিট বিফোর মায়োমেক্টমি। দেখো বইয়ে আছে যে বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট কনসিডারেশন, আমি মায়োমেক্টমি কেন করব, শুধুমাত্র ইউটেরাসটাই তো রিপ্রোডাক্টিভ ফাংশনটাই সে হচ্ছে প্রিজার্ভ করার জন্য, ঠিক আছে। আর যদি কেউ মেনস্ট্রুয়াল ফাংশন প্রিজার্ভ করার জন্য, তার শুধু মেন্স হবে, মাসিক হবে না, এটা যদি সাইকোলজিক্যালি সে হয়ে যায়, তখন অবশ্যই তাকে বলা হচ্ছে শুড বি জুডিশিয়াসলি কমপ্লাইড উইথ, পেশেন্টের সাথে অবশ্যই কাউন্সেলিং করে নিতে হবে। আর যেগুলো আমি বললাম এগুলো তো বলে নিতে হবে। আর মায়োমেক্টমির পরে যদি কেউ প্রেগনেন্সি নেয়, তাদের কিন্তু স্কার রাপচার হয় না, খুব কম, খুবই কম। এই জন্য বলা হচ্ছে যে তাদের নর্মাল ডেলিভারিও করা মায়োমেক্টমির পরে, কারণ এই সাউন্ড থাকে, হিলিং ভালো হয়, ঠিক আছে। এই জন্য এগুলো তোমাদের যদি জানতে চাও জানবা। আর মায়োমেক্টমি কখন করছি, কাদের করছি, ইন্ডিকেশন যদি বলা হচ্ছে আমি মেডিকেল থেরাপি দিচ্ছি, আমি যে মেডিকেল কনজারভেটিভ যে মেডিকেল ম্যানেজমেন্ট দিলাম, কিন্তু সে তাতে পেশেন্ট রেসপন্স করলো না, তাদেরকে আমি মায়োমেক্টমি করব। পেইন অথবা প্রেশার সিমটম হচ্ছে, অনেক বড় হয়ে গেছে মায়োমা, প্রেশার সিমটম নিচ্ছে, সেখানে মায়োমেক্টমি করব। সাইজ মোর দ্যান 12 weeks, distortion of the uterine cavity, recurrent pregnancy loss, rapidly growing myoma, subserous pedunculated fibroid, এই সমস্ত ক্ষেত্রে আমি মায়োমেক্টমি করব, ঠিক আছে। সার্জারির ইন্ডিকেশন গুলো। আচ্ছা, আর প্রিরিকুইজিট যেটা বলছে মায়োমেক্টমির আগে আমি যে ইম্পর্টেন্ট কনসিডারেশন নিতে, রিপ্রোডাক্টিভ ফাংশন, তার ফার্টিলিটি, তাহলে আমি তাকে এই যে মায়োমার সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশন গুলো পড়লাম, যে সাথে টিউবাল ব্লক থাকতে পারে, সালফিনজাইটিস থাকতে পারে, হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস থাকতে পারে, সাবমিউকাস এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থাকতে পারে, কত কিছুই থাকতে পারে। এই জন্য শুধু মায়োমা ফেলে দিলেই হবে না, কিছু আগে টেস্ট করে নিতে হবে। কি করব, হিস্টোস্কোপি, হিস্টোসালফিনগ্রাম করে দেখব যে আমার ভিতরে ইউটেরাসের ভিতরে কোনো পলিপ, ফাইব্রয়েড অথবা টিউবাল ব্লক আছে কিনা, সেটা এই
আর যদি তার ইরেগুলার ব্লিডিং থাকে, জানি যে আমরা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া কার্সিনোমা অ্যাসোসিয়েটেড থাকে, তাকে একটা হিস্টোস্কোপি অথবা বায়োপসি নিয়ে নিব। আর হাজবেন্ড, এই হাজবেন্ডের সাথেই যদি সে ফার্টিলিটি নিতে চায়, হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস করে দেখব যে সে তার কিনা অ্যাজোস্পার্মিয়া হইলে, তো বলা হচ্ছে যে অ্যাজোস্পার্মিয়া হলেও আমরা মায়োমেক্টমি করব, কারণ অনেক সময় পেশেন্ট অন্য কার হাজবেন্ড এসে যদি বলে যে না আমি আরেকটা বিয়ে করবো, তো তুমি মায়োমেক্টমি তাকে করে দিবা। এই জন্য এই পয়েন্টসটা অনেক সময় প্লাস মাইনাসে রাখা হয় যে হাজবেন্ডস এর ফার্টিলিটি পয়েন্ট অফ ভিউ। এই ঠিক আছে, তারপরে পয়েন্টসটা নিয়ে আসবা যে এক্সামিনেশন অফ দ্য হাজবেন্ড ফ্রম ফার্টিলিটি পয়েন্ট অফ ভিউ। কারণ আমি যদি দেখি যে হাজবেন্ড অ্যাজোস্পার্মিক, আমি মায়োমেক্টমি করলাম, তাহলে তো তার প্রেগন্যান্সি হচ্ছে না। কিন্তু সে যদি বলে যে না সে অন্য ভাবে বাচ্চা নিবে, তাহলে তো মায়োমেক্টমি তাকে করতে হবে। এই আর কি। আর মায়োমেক্টমি কাদের করবো না, যদি দেখি যে ফেলোপিয়ান টিউব ফাংশনলেস, তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাদের জন্য হিস্টেক্টমি করাটাই সেফ। হ্যাঁ, মেনোপজ হয়ে গেছে, ম্যালিগন্যান্ট সেন্স ইনফেকশন হয়েছে, সেখানে আমি অবশ্যই তাদেরকে আমি মায়োমেক্টমি করতে পারবো না, কন্ট্রাইন্ডিকেশন। আচ্ছা, এখন মায়োমেক্টমি মেডিকেল, তোমাদের লেকচার খাতায় যেটা আছে ইন্ডিকেশন অফ মেডিকেল ট্রিটমেন্ট, দেখো অপারেশন কন্ট্রাইন্ডিকেটেড। যদি কাদেরকে, আচ্ছা অ্যাডভান্টেজ, আমরা যে এই মেডিকেল ম্যানেজমেন্ট দিলে কি অ্যাডভান্টেজ পাচ্ছি, এই যে হরমোন দিচ্ছি, তার সাইজ কমাবে, ভ্যাসকুলারিটি কমাবে, পেইন কমাবে, অ্যানিমিয়া ইমপ্রুভ হবে, ঠিক আছে, এই প্রেশার সিমটমটা কমাবে, এগুলো। তারপরে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের ইন্ডিকেশন। আচ্ছা গেল, কমপ্লিকেশনটা কি হতে পারে পড়তে হবে। কমপ্লিকেশন, কমপ্লিকেশন আমি বলছিলাম ডিজেনারেশন একটা কমপ্লিকেশন। হ্যাঁ, প্রেগন্যান্সিতে একটা ডিজেনারেশন হয়, সেটা রেড ডিজেনারেশন, অথবা যারা ওসিপি খায় তাদেরকে কিন্তু প্রেগন্যান্সি এবং ওসিপি খাইলে তাদেরকে কিন্তু রেড ডিজেনারেশন হতে পারে, এই পিউরপেরিয়াম। এছাড়া আর কি ডিজেনারেশন হয়, ফাইব্রয়েড অনেক বড় হয়ে গেছে, এখানে তো ক্যাপসুল থেকে ব্লাড সাপ্লাইটা আসে, দেখা যাচ্ছে যে ভিতরে যখন অনেক বড় হয়, নেক্রোসিস হয়ে, ভাস্কুলার নেক্রোসিস হয়ে সেখানে একটা ডিজেনারেশন হলো, সেখানে হায়ালিন ডিজেনারেশন, সিস্টিক ডিজেনারেশন, ক্যালসিফিক ডিজেনারেশন, ফ্যাটি ডিজেনারেশন, এগুলো ডিজেনারেশন গুলো হয়। সবচেয়ে কমন হচ্ছে হায়ালিন ডিজেনারেশন, এবং প্রেগন্যান্সিতে যেটা হয় রেড ডিজেনারেশন, এগুলো ধরতে পারে। আচ্ছা, আর কি কমপ্লিকেশন হয়, টর্শন, এই যে বললাম পেডাঙ্কুল হয়ে টর্শন হয়, সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড, টর্শন, ডিজেনারেশন, ইনফেকশন, সাবমিউকাস ফাইব্রয়েড ইনফেকশন হলো। এছাড়া ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন বলা হচ্ছে খুবই কম, লেস দেন 1%, 0.2 to 0.8 না করতে 0.1 থেকে 0.2%। এছাড়া একটা বলছে সিডোমিক্স সিনড্রোম, ফাইব্রয়েড হয়েছে, একটা স্মুথ একটা সলিড টিউমার, ইরিটেশন করে 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 অ্যাসাইটিস হলো, হাইড্রোথোরাক্স হলো, এটাকে বলা হচ্ছে, ঠিক আছে, প্লুরাল ইফিউশন, এগুলো বলা হচ্ছে সিউডোমিক্স সিনড্রোম। তাহলে টর্শন, ডিজেনারেশন, ইনফেকশন, নেক্রোসিস, এগুলো হবে তোমার হেমোরেজ, এগুলো কমপ্লিকেশন হিসেবে আসবে। ঠিক আছে, তোমরা কি বুঝছো আমি যেটুকুন পড়ালাম? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন এই ডিজেনারেশনটা ধরতে পারি, যে বললাম না প্রেগন্যান্সিতে ডিজেনারেশন হয়, রেড ডিজেনারেশন, পেশেন্টের পেইন হয়, নেক্রোসিস হয়, তো ভিতরে পেইন হয়, পেশেন্ট অনেক সময় ওখানে ভাস্কুলারিটি মানে সাইজে বড় হয়ে যায়, টিউমারের থেকে তো নেক্রোসিস হলো, পেশেন্টের এখানে সাডেন লওয়ার অ্যাবডোমিনাল পেইন, সে মিড প্রেগন্যান্সি 26-28 সপ্তাহের দিকে হঠাৎ তার অনেক পেইন শুরু হলো, প্রেগন্যান্সির সাথে ফাইব্রয়েড আছে, পেইন হবে, একটা লাম্পের হিস্ট্রি থাকবে, অনেকে সে আগের থেকে বলবে তোমাকে যে তার টিউমার আছে একটা জরাইতে, সে এখন প্রেগন্যান্সির মাঝামাঝি সে পেইন নিয়ে আসছে, এই, এবং তুমি তাকে আল্ট্রাসোনোগ্রাম করে বুঝতে পারবা হয়তো কনক্লুসিভ কিছু যদি ডিজেনারেশন থাকে বলতে পারবে। আর ট্রিটমেন্ট, এখানে ট্রিটমেন্ট ডিজেনারেশন ট্রিটমেন্ট কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্ট, এখানে কিন্তু ওরকম কোনো অ্যান্টিবায়োটিক খুব রোল নাই, এখানে বেড রেস্ট দিতে হবে, অ্যানালজেসিক দিতে হবে, পেন কিলারটা খুব বেশি ইম্পর্টেন্ট, কমপ্লিট বেড রেস্ট 2 সপ্তাহ দিব, এটা কয়েকদিন পরে এটা আস্তে আস্তে সাবসাইড করে যায়।
এই আর অ্যানালজেসিক দিলে অ্যান্টি দিতে হবে, ঠিক আছে। আর প্রেগন্যান্সি উইথ ফাইব্রয়েড বলা হচ্ছে কি, এটা ফাইব্রয়েড উইথ প্রেগন্যান্সি যদি হয় তাহলে আমার টর্শন যদি হয়, কোনো ইমার্জেন্সি হয়, তখনই অপারেশন করতে হবে। তাছাড়া প্রেগন্যান্সিতে আমরা দরকার নাই সিজারিয়ান সেকশন, সিজারিয়ান মায়োমেক্টমি, আর এখন বলা হয় সিজারের সময় করে দেয় অনেকে, বাট আগে বলা হতো যে না, সিজারের সময় মায়োমা ফেলতে গেলে প্রফিউজ ব্লিডিং হবে, ভাস্কুলারিটি বেশি, এই জন্য বলা হতো। বাট এখন আবার যারা এক্সপার্ট তারা কিন্তু সিজারিয়ান সেকশনের সময় সিজারিয়ান মায়োমেক্টমি করে, কারণ মনে করে যে তারা রিপিট সার্জারি লাগলো না, সেনসিটিভ হয়ে গেল, এই আর কি। এবং তোমরা বলো কোনটা বোঝো না, আমি বোঝাই দিব। বলো আচ্ছা কতজন এখন? বলো, কথা বলো, নাকি ক্লাসে কেউ নাই, মনোযোগ নাই? হ্যাঁ ম্যাম 73 মাত্র ম্যাম এখন আবার 73? 73 না ম্যাম, শুধু ম্যাম ডিসকানেক্টেড হয়ে যায় ম্যাম, কানেক্টেড হয় আবার ডিসকানেক্টেড হয়ে যায়। আর কয় মিনিট আছে বলো? ম্যাম নতুন মিটিং এর তো ম্যাম আর বেশিক্ষণ নাই, আর 10 মিনিটের মতো আছে না। 10 মিনিট। বলো কি কি বোঝো না, আমি একটু বুঝাই দিই। ফাইব্রয়েড তো মোটামুটি শেষ, আর কিছু লাগবে? আর কিছু জানতে চাইলে আমাকে কোশ্চেন করো, আমি বুঝাই দিব সব। কিন্তু তোমাদের পড়তে হবে, পারতে হবে। তোমাদের কেস ফাইব্রয়েড ইউটেরাস থাকবে, 2-3টা ফাইব্রয়েড থাকবে, ঠিক আছে। তাহলে একটা পেশেন্টের আমি যদি কমপ্লেইন জানি, তো সাইন সিমটম জানি, তাহলে আমি সাজাতে পারবো, ঠিক আছে। তাহলে একটা পেশেন্ট তার আমার কাছে আসবে যে রিপ্রোডাক্টিভ এজে যেহেতু টিউমার, এটা স্মুথ মাসেল টিউমার, ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার, তাহলে এটা মেনোপজাল ওমেনদের কিন্তু হয় না, ঠিক আছে। রিপ্রোডাক্টিভ এজের টিউমার, স্মুথ মাসেল টিউমার, বিনাইন টিউমার অফ দ্য ইউটেরাস। তাহলে আমার একটা পেশেন্ট আমার কাছে থাকবে ওরকম 22-45 এর ভিতরে, রিপ্রোডাক্টিভ এজের ভিতরে আমার কাছে পেশেন্ট আসবে। তারপরে তার কমপ্লেইন থাকবে কি, ওই যে বললাম তোমাদেরকে, মেনোরেজিয়া থাকতে পারে, ডিসমেনোরিয়া পরে, ইনফার্টিলিটি, সাবফার্টিলিটি, প্রেশার সিমটম, লাম্প, ঠিক আছে। এগুলো কমপ্লেন নিয়ে যে পেশেন্ট গুলো থাকবে, ভর্তি থাকবে, তাহলে তোমার কাছে কি কমপ্লেন নিয়ে আসবে? প্রোগ্রেসিভ মেনোরেজিয়া। এখন বলা হচ্ছে যে এই ফাইব্রয়েড ইউটেরাসে যে মেনোরেজিয়া, আমি তো বললাম যে এক্সেসিভ menstrual cyclical menstrual loss which is excessive in amount and or duration or both, মানে একটা ডিউরেশনও বেশি হতে পারে, অথবা অ্যামাউন্টও বেশি হতে পারে, অথবা দুইটাই হতে পারে, সেটা হচ্ছে মেনোরেজিয়া, প্রোগ্রেসিভ মেনোরেজিয়া। এটার মানে কি, পেশেন্টের আমরা জানি যে বল তখন এক্সপ্লেনেশন দিতে হবে, পেশেন্টের সেকেন্ড এবং থার্ড ডেতে সে ফ্লাডিং হবে, ফ্লাডিং, হ্যাঁ, সে ক্লট পাস করবে, সে যে বলবে যে তার মেনোরেজিয়া হয়, প্রফিউজ ব্লিডিং, আগে সে 1-2টা প্যাড ইউজ করতো, এখন সে 5টা-6টা প্যাড ইউজ করে সারাদিনে, হ্যাঁ। শুধু এটা শুধু প্যাড দিয়েই হবে না, সাথে সে ক্লট পাস করে, ক্লট ইন্ডিকেট করবে হেভি ব্লিডিং। কেন একটা মেনস্ট্রুয়াল ব্লিডিং এ ক্লট হয় না? কারণ কি, আমাদের হিমোলাইসিস হয়, হিমোলাইসিস হয়ে যে তোমার আমাদের যে হিমোস্ট্যাসিসের যে মেকানিজম আছে না, সেগুলো কিন্তু লিকুইড করে ফেলে, কিন্তু যখন ব্লিডিং পরিমাণ বেশি হয়, লিকুইড করার মানে করার আগ দিয়ে বেরিয়ে আসে, মানে ক্লটটা লিকুইফাই করে ফেলে, তার আগ দিয়ে বেরিয়ে আসে, লিকুইফাই করতে পারে না, ঠিক আছে। ফিব্রিলাইসিস যে মেকানিজম করতে পারে না, এই জন্য ক্লট হয় যখনই বেশি ব্লিডিং হয়। নর্মাল মেনস্ট্রুয়েশনের সেকেন্ড থার্ড ডেতে একটু বেশি হয়, তারপর আস্তে আস্তে কমে যায়। এই জিনিসটাই এক্সাজারবেট হয় ইন কেস অফ ফাইব্রয়েড ইউটেরাস ডিউ টু ডিফেক্টিভ হিমোস্ট্যাটিক মেকানিজম। নর্মালি ওখানে যে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিনের একটা ব্যালেন্স থাকে, হ্যাঁ, প্রজেস্টেরন কাজ হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনটাকে বাড়ানো, সেটা হচ্ছে কন্ট্রাকশন করে 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 পেন করে, ব্লিডিং করে, কমায়, কন্ট্রাকশন বাড়ায়। কিন্তু যখনই আমাদের এস্ট্রোজেন এখানে অ্যানোভুলেশন হচ্ছে, ব্লিডিং হচ্ছে, প্রফিউজ ব্লিডিং হচ্ছে,
এখানে টিউমার তো কন্ট্রাকশন করতে দিচ্ছে না, এতক্ষণ তো বললাম মেনোরেজিয়া কিভাবে মেনোরেজিয়া করতেছে। সেই মেনোরেজিয়া সে নিয়ে আসবে, সে বলবে সেকেন্ড থার্ড ডেতে তার অনেক বেশি ব্লিডিং হয়, প্যাড চেঞ্জ করতে হয়, ক্লট যায় সাথে সাথে, এবং সে আর কি কমপ্লেন নিয়ে আসবে, তার শরীর দুর্বল, অথবা সে ব্লাড ট্রান্সফিউশনের জন্য ভর্তি হতে পারে, হিস্টেক্টমির জন্য ভর্তি হতে পারে, মাইমেক্টমির জন্য ভর্তি হতে পারে। এটা হচ্ছে আমার পেশেন্টের সিমটম অনুযায়ী আসবে, ঠিক আছে? তাহলে আমার হিস্ট্রি হচ্ছে প্রোগ্রেসিভ মেনোরেজিয়া, উইকনেস অথবা ইনএবিলিটি টু পারফর্ম, ইনএবিলিটি টু কনসিভ, অথবা লাম্প ইন লোয়ার অ্যাবডোমেন, সবগুলো সিমটম যে পেশেন্ট যেরকম ভাবে আমার কাছে আসতে পারে। তারপরে আমি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আমি এই জিনিসটা ইলাবোরেট করব, ঠিক আছে? এই যে প্রোগ্রেসিভ মেনোরেজিয়া যেটা বললাম, তার আগে কয়দিন ছিল, কয়টা প্যাড চেঞ্জ করতো, এখন কয়দিন থাকে, কয়টা প্যাড চেঞ্জ করে, হ্যাঁ, সাথে তার হচ্ছে তোমার উইকনেস আছে, লাম্প আছে, সেগুলো ডেসক্রিপশন দিতে হবে, এবং তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ কিনা, কারণ আমরা জানি যে ফাইব্রয়েডে কিন্তু ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকতে পারে, সে হাইপারটেনশন ডায়াবেটিস আছে কিনা, তার বাউল ব্লাডারে কোনো প্রেশার সিমটম আছে কিনা, সেগুলো বলবো। তারপরে আমি obstetric history, menstrual history আগে, যেহেতু মানে menstrual history আগে, obstetric history আগে, তারপরে তো menstrual history, menstrual cycle রেগুলার, এখানে রেগুলার থাকবে, ফাইব্রয়েডে মেনোরেজিয়া সাইক্লিক্যাল মেনস্ট্রুয়েশন, সাইকেল রেগুলার থাকবে, মেনস্ট্রুয়াল পিরিয়ড যদি বেশি থাকে বেশি, যদি ফ্লো এক্সেসিভ থাকে সেটা, এগুলো বলবো। মেনস্ট্রুয়াল হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, অবস্টেটিক হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, কারণ প্যারিটি জানতে হবে, এজ অফ লাস্ট চাইল্ড কতদিন জানতে হবে। আমরা জানি লং পিরিয়ড অফ ইনফার্টিলিটিতে অথবা নালিপ্যারিটিতে আমাদের ফাইব্রয়েড থাকে, সেটা এস্টাবলিশড পয়েন্ট দাঁড় করাতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে অবস্টেটিক হিস্ট্রি, তারপরে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, কন্ট্রাসেপটিভ হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, স্ট্রং পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকবে, ড্রাগ হিস্ট্রি, সে কোনো ওষুধ কি খায় সেটা আসবে, সোশো ইকোনমিক হিস্ট্রি, তারপর জেনারেল এক্সামিনেশন, প্যারাবডোমিনাল এক্সামিনেশন যেটা আমি বলেছিলাম, ডেসক্রিপশন, বায়োমিনাল এক্সামিনেশনে, pelvic examination, bimanual examination, যে description বলেছি সেটা, show from history and clinical examination, my professional diagnosis, this is a case of fibroid uterus. তারপরে তোমার বলবে যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হবে, ওটা কিভাবে পার্থক্য করবা, হ্যাঁ, কি কি ইনভেস্টিগেশন করবা, আমি বললাম ইনভেস্টিগেশন কি করবা বলবা, কি কি ট্রিটমেন্ট দিবা, আমার কি কমপ্লেন, আমি যে সিমটম গুলো বললাম সেই সিমটমে যার যে সিমটম সে অনুযায়ী ট্রিটমেন্ট দিব। কারো যদি সাবফার্টিলিটি থাকে তাকে তুমি জেনারেল ম্যানেজমেন্ট তো সবাইকেই দিবা, যদি সে অ্যানিমিক থাকে ওগুলো দিব আমি, ব্লাড ট্রান্সফিউশন, কারেকশন, ইনপুট, ডায়েট, হেমাটোনিক্স। আর স্পেসিফিক যদি তার ফার্টিলিটি ডিজায়ার থাকে মায়োমেক্টমি, আর যদি নট ডিজায়ার থাকে মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট, কনজারভেটিভ সার্জারি, ডেফিনিটিভ সার্জারি। ডেফিনিটিভ সার্জারি কাদের করব বললাম, যাদেরকে প্যারাসোমেনিস মোর দ্যান 45 ইয়ার্স, এগুলো যাদের সাথে থাকবে অ্যাসোসিয়েটেড, যদি আদার্স কোনো কমপ্লিকেশন থাকে সেগুলো, ঠিক আছে? তাহলে এগুলো ম্যানেজমেন্ট আমার ওইভাবে বলতে হবে, জিজ্ঞাসা করবে তোমাদের পরীক্ষার সময়, ম্যানেজমেন্ট খুব বেশি কঠিন না বললে, তোমাদের সহজ করে বললেই হয়ে যাবে। মেডিকেল ম্যানেজমেন্ট কোনটা কিভাবে কাজ করে যদি তোমরা পড়তে বলতে চাও তাহলে বলবা, আমরা জানি যে মেডিকেল ম্যানেজমেন্ট কিছু বলতে না পারলেও বলবা যে মেনোরেজিয়া কমাবে, সাইজ কমাবে, ভাস্কুলারিটি কমাবে, এবং অ্যানিমিয়া ইমপ্রুভ করবে। মেনোরেজিয়া কমাবে, তাহলে পেশেন্টের কারেকশন অফ অ্যানিমিয়া হবে না, তাহলে ইমপ্রুভ হয়ে যাবে, সে অ্যানিমিয়া ইমপ্রুভ হবে। তারপরে সাইন সিমটম ইমপ্রুভ করবে, তার হচ্ছে সাইজ, কিছু কিছু ট্রিটমেন্ট সাইজ কমায়, ভাস্কুলারিটি কমায়। এই বড় অনেক বড় টিউমার ছিল, সাইজ একটু ছোট হলো, আগে পেট কেটে করতে হতো, পরে তার ভ্যাজিনাল হিস্টেক্টমি করা যাচ্ছে, অথবা এন্ডোস্কোপিক সার্জারি, ল্যাপ্রোস্কোপি করা যাচ্ছে, হ্যাঁ, এরকম কিছু কিছু ফ্যাসিলিটিস আছে যেগুলো করা যায়। এগুলো জিনিসগুলো আমাদের তোমরা পড়বা, পড়ে নেক্সট ক্লাসে যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমাকে করো, আমি বুঝাই দিব, কিন্তু তোমাদের কিন্তু পারতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট টপিকস, মানে এমবিবিএস দের জন্য পারতেই হবে, ঠিক আছে? নন হরমোনাল যে তোমার ট্রানএক্সামিক অ্যাসিড, তারপরে অ্যারোমেটাজ ইনহিবিটর, লেট্রোজোল, এনাস্ট্রোজোল, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটাস ইনহিবিটর। পেশেন্ট আসলো কিছু না, একটা মেনোরেজিয়ান ট্রান ডক্টর, তারা কিন্তু সবাইকে ট্রানএক্সামিক অ্যাসিড দিয়ে দেয়, ব্লিডিং বন্ধ হয়ে যায়। এই জন্য মেডিকেল ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি ইউজ হয় ফার্স্ট লাইন ড্রাগস গুলো,
নন হরমোনাল যেটা ট্রানএক্সামিক অ্যাসিড আর প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ ইনহিবিটর। আর যেটা সেটা হচ্ছে হরমোন যেগুলো সেগুলো তো তোমাকে বললামই, প্রজেস্টেরন, অ্যান্টিপ্রজেস্টেরন, অ্যান্টিগোনাডোট্রোপিন, জিএনআরএইচ অ্যানালগ, তারপরে হচ্ছে লিভোনোজেস্ট্রল, মিরেনা যেটা, এবার ছাড়া কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ এগুলো, সিলেক্টিভ প্রজেস্টেরন রিসেপ্টর মডুলেটর রিসেন্ট অ্যাডভান্সমেন্টে আসছে মেডিকেল ম্যানেজমেন্টে, যেটা ইউলিপিস্টাল অ্যাসিটেট 5 মিলিগ্রাম করে যদি ডেইলি 3 মাস দেওয়া হয়, পেশেন্টের টিউমারের সাইজ 60% কমে যায়। এটা দিলে পেশেন্টের অ্যামিনিরিয়া থাকে, পেশেন্টের অ্যানিমিয়া ইমপ্রুভ হয়, সাইজ কমে যায়, এই বিভিন্ন এগুলো কমে যায়। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টেম্পোরারি, অল মেডিকেল ম্যানেজমেন্ট গুলো টেম্পোরারি সলিউশন, একটু কিছুদিন কমাবে, তুমি যখনই বন্ধ করবা আবার রিগ্রো করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফাইব্রোলিট্রাস। তাহলে তোমাদের কি বুঝতে পারছো কিনা একটু বলো আমাকে, আর কয় মিনিট আছে? নেক্সট দিন কি পড়বা বলো? পড়া কি বুঝেছো তোমরা? আজকে একটু পড়ে ফেললো, যেগুলো পড়ালাম কষ্ট করে সবাই আজকে পড়ো। হ্যাঁ, কয়জন আছো এখন ক্লাসে? ম্যাম 76 ম্যাম। পার্সেন্টেজ কত জনের দিবা? ম্যাম ওই যে আগের মিটিং এরটা ম্যাম ওই যে সেভ করে রাখছে তো ম্যাম, স্ক্রিনশট নেওয়া হয়েছে, ওইটা তুলে দিবেন। ওরা ক্লাস না করলে পার্সেন্টেজ ওরা তো পারবে না কিছু। শোনো, নেক্সট দিন আমি কি পড়ব? এজন্য এখন আবার ম্যাম 74 হয়ে গেছে ম্যাম, শুধু ডিসকানেক্টেড হয়ে যায় ম্যাম, আবার ওরা জয়েন করে আবার ডিসকানেক্টেড হয়ে যায়। সেটাই হোক, তোমরা একটু পড়ো। হ্যাঁ, এই ইম্পর্টেন্ট টপিকস পড়ো। হ্যাঁ, আর নেক্সট দিন তোমাদের কি পড়াবো আমি বলো? এই ফাইব্রয়েডটা একটু ধরবো। হ্যাঁ, একটু রিভিউ করলাম, তোমাদের একটু কোশ্চেন করলাম, সবাই পড়বা ফাইব্রয়েড ডিটেইলস। কিন্তু আমি 2-3টা ক্লাস নিলাম, তারপরে হচ্ছে তোমাদের নেক্সট দিন আমি সিআইএন পড়াবো, কার্সিনোমা সার্ভিক্স সিআইএন। আচ্ছা ম্যাম। হ্যাঁ জি ম্যাম। তাহলে এগুলো পড়াবো, ফাইব্রয়েডটা সবাই পড়বে, একটু ধরবো। হ্যাঁ ঠিক আছে, সবাইকে বললো পড়ে আসে জানো। ভালো থেকো তোমরা সবাই, আর ইনশাআল্লাহ ম্যালিগন্যান্সি শুরু করবো